বন্ধু থেকে শত্রু ক্রিকেটে বাংলাদেশ ভারত সম্পর্ককে এভাবে ব্যাখ্যা করলে একটুও ভুল হবে না। ক্রিকেটে বাংলাদেশের পরম বন্ধু ভারত কিভাবে শত্রু হয়ে উঠল সে ব্যাপারে বিস্তারিত জেনে নিন। ২৫ বছর আগে ফিরে যান। বাংলাদেশ ক্রিকেট তখন টেস্ট স্ট্যাটাস পায়নি। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত জগমোহন ডালমিয়া যখন আইসিসির সভাপতি ছিলেন তখন তিনি বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের বিষয়টি জোরালোভাবে সামনে নিয়ে আসেন। সে সময় টেস্ট মেম্বার হওয়ার শর্তগুলো অনেক কঠিন ছিল, কিন্তু ডালমিয়া তার প্রশাসনিক দক্ষতা ও প্রভাব খাটিয়ে বাংলাদেশের পক্ষে সমর্থন জোগাড় করেন। তাকে বাংলাদেশ ক্রিকেটের বন্ধু বলা হয়। আইসিসির প্রধান থাকাকালীন ডালমিয়া বাংলাদেশের বড় বড় টুর্নামেন্ট আয়োজনে সহায়তা করেন। ১৯৯৮ সালে বাংলাদেশ প্রথমবার মিনি বিশ্বকাপ, যা বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি নামে পরিচিত, সেটি আয়োজন করে। এই টুর্নামেন্টের সফল আয়োজন বিশ্বকে বুঝিয়ে দিয়েছিল যে বাংলাদেশ বড় ইভেন্ট হোস্ট করার জন্য অবকাঠামোগতভাবে প্রস্তুত। বাংলাদেশ যখন টেস্ট মর্যাদা পেল তখন ঐতিহাসিক প্রথম টেস্ট ম্যাচটি ভারতের বিপক্ষে খেলার ব্যবস্থা করার পেছনেও ডালমিয়ার বড় অবদান ছিল। ২০০০ সালের নভেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সে ম্যাচে তিনি সশরীরে উপস্থিত থেকে বাংলাদেশের নতুন পঞ্চলাকে বাড়তি মাত্রা দিয়েছিলেন। ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ডালমিয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। তখন তার বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক দারুণ ছিল। এরপর ২০০৭ বিশ্বকাপে টাইগাররা মহাপরাক্রমশালী ভারতকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে। ধীরে ধীরে তারা মাথা তুলে দাঁড়াতে থাকে। বিসিসিআইয়ের সঙ্গে বিসিবির সম্পর্ক গভীর হতে থাকে। সুন্দর এ সম্পর্কের জের ধরে ২০১১ সালে ভারত বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ আয়োজন করে। সম্পর্ক ত্রুটিমুক্তভাবে বাংলাদেশের মাটিতে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। তবে সম্পর্ক ফাটল ধরা শুরু করে ২০১৫ বিশ্বকাপ থেকে। ও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ভারত ম্যাচটি চরম বিতর্কিত ছিল। রুবেলের নোবল থেকে শুরু করে মাহমুদুল্লাহকে দেওয়া বিতর্কিত আউট, বড় বড় সব সিদ্ধান্ত যায় ভারতের পক্ষে। তখন আইসিসির সভাপতি ছিলেন বাংলাদেশের আহম মুস্তফা কামাল। তিনি সেই ম্যাচের আম্পায়ারিংকে আম্পায়ারিং ল্যাকড কোয়ালিটি বলেছিলেন। এ নিয়ে বেশ বিতর্ক হয়। মুস্তফা কামালের কথায় তৎকালীন বিসিসিআই প্রধান এন শ্রীনিবাসন অত্যন্ত ক্ষুব্ধ হন বলে গুঞ্জন আছে। এছাড়া আইসিসির সংবিধানের ৩.৩ ধারা অনুযায়ী বিশ্বকাপের ফাইনালের পর বিজয়ের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা সভাপতির, কিন্তু মুস্তফা কামালের আম্পায়ারিং সংক্রান্ত মন্তব্যের কারণে শ্রীনিবাসন ও আইসিসি বোর্ড তাকে ট্রফি দিতে বাধা দেয়। ফাইনালের আগে তাকে ক্ষমা চাইতে বা বক্তব্য প্রত্যাহার করতে বলা হলেও তিনি রাজি হননি। ফলে ২০১৫ সালের ২৯ মার্চ ফাইনালের পর সভাপতির বদলে চেয়ারম্যান এন শ্রীনিবাসন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার হাতে ট্রফি তুলে দেন। বাংলাদেশে ফিরে ২০১৫ সালের ১ এপ্রিল মুস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। শুধু পদত্যাগ করলে হতো। মুস্তফা কামাল বিমানবন্দরে নেমে ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তিনি জানিয়ে দেন ১৬ কোটি মানুষকে ছোট করে এই চেয়ারে বসে থাকতে চান না। বাংলাদেশের সেই বিতর্কিত ম্যাচ প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, সেদিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্পাইডার ক্যামেরা ছিল না। বিশ্বকাপে এই প্রথম দেখলাম এমসিজিতে স্পাইডার ক্যামেরা নেই। এছাড়া এ ধরনের টুর্নামেন্টে বড় পর্দার মালিক আইসিসি, অথচ সেদিন বড় পর্দায় লেখা উঠল জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা। এটার মানে কি? আইসিসি পরিচালিত স্কোর বোর্ডে এটা থাকবে কেন? ম্যাচ চলাকালীন আইসিসির কমার্শিয়াল ম্যানেজারকে বলি বিজ্ঞাপনটা নামাতে, তবুও নামানো হয়নি। এসবের পর বাংলাদেশ ভারত দুই বোর্ডের সম্পর্ক কোথায় গিয়ে ঠেকেছিল তা সহজে অনুমান করা যায়। কিন্তু তাতে আরো উত্তেজনা যোগ হয় যখন ভারত ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসে। অভিষিক্ত মুস্তাফিজের বিষাক্ত কাটারে নীল হয় টিম ইন্ডিয়া। তখন মহেন্দ্র সিং ধোনি সহ গোটা ভারতকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টার তৈরি করে টাইগার সমর্থকেরা। এরপর থেকে বাংলাদেশ ভারত ম্যাচে মাঠ ও মাঠের বাইরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা ভারত পাকিস্তানের দ্বৈরথের ব্যাপারটাকে ছাপিয়ে গেছে। এবার মুস্তাফিজ ইস্যুতে যা যা হলো তা উত্তেজনার সব সীমা ছাড়িয়ে গেল। ডালমিয়া আমলের সেই সম্পর্কের সম্পূর্ণ উল্টো পিঠ যেন ফিরে এসেছে।